আলটিমেটলি মিউজিক তো কোনো ক্যারিয়ার না ভাই। কেন? আপনি আমাকে বাংলাদেশে একজন ইন্ডিভিজুয়াল আর্টিস্টের নাম বলেন যে হচ্ছে শুধু মিউজিকটাকে নিজের প্রফেশন করে সার্ভাইভ করতেছে। হাবিব, আরফিন রুমি, ফুয়াদ। আপনি কি শিওর ভাই তাদের কোনো ব্যবসা নেই, প্রত্যেকটা ব্যক্তিগতভাবে চিনি, বিজনেস নাই? এইটাকে কেন্দ্র করে অন্য কিছু, বাট দিস ইজ দ্য ড্র লাইন। আমার কাছে মনে হয় হাই বাইরে চিনি 2004 সাল থেকে, রুমি বাইরে চিনি 2005 সাল থেকে। ইউ কাম এনিওয়ার। আর ফিমেল আর্টিস্টে তো ভরা, কুনাল বলেন, লুইপা বলেন, এনিওয়ান, অল দ্যাট মিউজিশিয়ান। পৃথিবীর সবচেয়ে বড় বিলিয়নিয়ার যারা, তারা তরুণদের মধ্যে সবই তো মিউজিশিয়ান। আমার কাছে মিউজিকটা কেন মনে হয় নাই, আমার কাছে না উল্টা লাগে। যেদিন থেকে আমি হিসাব করলাম যে টিকটক টাকা দিতেছে, বাইট ডান্স টাকা দিতেছে, সেদিন থেকে আমার কাছে মনে হচ্ছে সারা দুনিয়ার সব টাকা মিউজিশিয়ানদের। কারণ আমরা মিউজিকের রিলস ব্যবহার করবোই, মিউজিক ব্যবহার করবোই, আমি আপনারটা ব্যবহার করলে আপনি টাকা পাবেন, আমি পাবো না। তার পেছনে অনেক অর্গানাইজেশন কাজ করছে তাকে মাইকেল জ্যাকসন বানানোর জন্য, বাট আমার জন্য কে করতেছে? আমি নিজে। সেটা একটা ফ্যাক্ট না ভাই? কেন? টেলর সুইফটকে আপনি যদি ধরেন, ব্রিটনি স্পিয়ার্সকে আপনি যদি ধরেন, সাকিরাকে আপনি যদি ধরেন, ইভেন কে পপের এনিওয়ান। আমার কাছে মনে হয় যে ওদের যেই ধরনের ইভেন হানি সিং এর কথা বললেন, টিল হানি সিং সিঙ্গেল ভিউ, সিঙ্গেল পার্সন, নিজে কম্পোজ করছে, নিজে লিখছে, নিজে ডিজে করছে, নিজে মিক্সিং করছে, তারপরে না সে টি সিরিজ টুক অন হিজ মিডল জার্নি। এখন এইটা যদি মানে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের পয়েন্ট অফ ভিউতে যদি আমি বলি, ইনকাম তো আর আমি টেলর সুইফটের মতো বিলিয়ন করবো না। ইনকাম বাংলাদেশের মতো লাখে থাকতে হবে, যে ঠিক আছে আমি 20 লাখ টাকা ইনকাম করলাম বছরে, তার মানেই হচ্ছে আপনি বাংলাদেশের বিলিয়নিয়ার। বাট যতদিন মানুষ বেঁচে আছে ততদিন মিউজিক লাগবে। মানুষের ইনভায়রনমেন্ট মানুষকে গ্রো করে। আপনি যদি 10 জন কোটিপতির সাথে আড্ডা দেন তাহলে 11 নম্বর কোটিপতি হওয়ার একটা সম্ভাবনা আছে। একদম। তাতে যদি মন না ভরে, পড়লেন কি আমারে ডাকি ও পাখি। আহা, কিন্তু এই পাখির ডাকাডাকির মধ্যে তো আমি শুনলাম যে আপনার 3 বছর আপনি ফেসবুকে ঢুকতে পারেন নাই। আপনার শত্রুর সংখ্যা তো মাশাআল্লাহ, আপনি তো শুধু পাখি না, ডাইনোসরও আসছে আপনার পেছনে। জানি না, হয়তো মানুষ যখন ভালো কিছু করার চেষ্টা করে পিছে মানুষ লাগে, আমি জানি না কেন। তাছাড়া আপনি তো নিজে গান শিখছেন, কম্পোজ করেন নিজে। হ্যাঁ, গান শিখছি, কম্পোজিশন শিখছি হচ্ছে অনেক পরে। ওকে। একদম প্রথমে তো গিটারও বাজাইতে পারতাম না। তো আমি যখন প্রথম গিটার কিনি তখন আমার কত সাল? 18-17 সাল। ওকে, অনেক আগে। ওকে। তো প্রথম গিটার কিনে যখন বাসায় আসছিলাম, আব্বুর ফার্স্ট কথা ছিল এসব গান বাজনা করে জীবনে কিছু করতে পারবা। আচ্ছা। তো ওই সেদিন সেম বাট ডিফারেন্ট, বাংলাদেশের সব ঘরে এক অবস্থা। তো ওই দিন আমি মানে আল্লাহর কাছে দোয়া করছিলাম যে আমি অনেক সফল হইতে পারিনি, বাট যতটুকু হইছি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি দোয়া করছিলাম আল্লাহর কাছে যে আমার এতটুক অর্জন, একটা লাইনে হাঁটতেছি, কিছু একটা অর্জন করছি, এতটুকু দেখে যেন বাবা মরে, তার আগে যেন মরে না। তো লাস্ট টাইম যখন 50 মিলিয়ন গান ক্রস করছে, আপনি একটা গান 50 মিলিয়ন ক্রস করছে দেখেছেন? হ্যাঁ। জি। তো ওইটা বাবা আমাকে জিজ্ঞেস করতেছিল যে তোমার গান কত ভিউ হয়েছে। তো আমি যখন বলছি 50 মিলিয়ন, 50 মিলিয়ন মানে কথা আমি 5 কোটি। তখন বাবা বলতেছে 5 কোটি মানুষ তোমার গান শুনছে, মানে তার পয়েন্ট অফ ভিউটা তো এইসব গান বাজনা করে জীবনে কিছু করতে পারবা না। তো এত ভিউ এইটা আর কি সে পরে বুঝতে পারছে। তো দৈনিক ইত্তেফাক পত্রিকায় যখন আমাকে নিয়ে নিউজ করা হয়েছিল তখনও বাবা অনেক হ্যাপি ছিল, সবাইকে দেখাইছে। আব্বাকে আছেন? হ্যাঁ, আব্বা হ্যাঁ আছে। আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি আব্বা 500 মিলিয়নও দেখা যাক। দোয়া করবেন। তো গান কম্পোজ কেন শিখতে হলো? আপনি বললেন হিয়ার ইজ স্টোরি টু। আচ্ছা, কম্পোজিশনটা শিখছি কেন, মানে আমার মানে একদম শুরুর হিস্ট্রিটা যদি বলি, জি। আমি তো ফরিদপুর শহরের ছেলে। জি। তো ফরিদপুর শহর আপনি কখনো গেছেন? আমার বাড়ি রাজবাড়ি। হ্যাঁ। আচ্ছা, তো ফরিদপুর শহরে কি আছে আপনি তো জানেন। জি। আমাদের যেমন মিডিয়াগুলি ঢাকা শহরে সব জায়গায় মিডিয়া, আমি ফরিদপুরে তো নাই। তো অনেক কষ্ট করে একটা স্টুডিও খুঁজে বের করছি ফরিদপুরে। সেখানে 2টা গান করার পরে আমার কাছে ভালো লাগে না, মানে আমার কাছে মনে হয়েছে যে না, এখানে থাকলে আসলে হবে না। তো ফ্রেন্ড সার্কেলের মুভমেন্টটা ছিল এই বিকালে বাসার থেকে বেরোবে, বসে আড্ডা দিবে, একটু কাঠ টাট খেললো, একটু বাইক টাইক নিয়ে ঘোরাঘুরি করলো, দেন আবার বাসায়। এই একটা সার্কেল মানে চেইন আমার পছন্দ হয় না। প্রতিদিন একই গান, একই। তো আমি মনে করছি যে না, প্রোডাক্টিভিটি নেই। না। তো আমার থট মানে ওই যে একটা কথা আছে না যে আপনি যদি 10 জন কোটিপতির সাথে আড্ডা দেন তাহলে 11 নম্বর কোটিপতি হওয়ার একটা সম্ভাবনা আছে। একদম। তো কিছু কথা আছে যেগুলো আমাকে সবসময় হিট করতো। তো দেন আমি চিন্তা করি যে আমার সারাউন্ডিংটা চেঞ্জ করতে হবে, কারণ আমি বিশ্বাস করি যে মানুষের ইনভায়রনমেন্ট মানুষকে গ্রো করে।
দেন আমি ঢাকাতে শিফট হওয়ার প্ল্যান করছি। বাট তার আগে যখন আমি ফরিদপুরে থাকি, ফরিদপুর থেকে ঢাকা মেবি 124 কিলোমিটার দূর, আর বাবার তো কোনো সাপোর্ট ছিল না। আমি হচ্ছে ঈদে টাকা জমাইতাম, 2 ঈদে টাকা জমাইছি, 13,000 বা 14,000 টাকা হয়েছে এরকম। বাবা কোনোভাবে আসতে দেবে না। আমার একটা বাইক ছিল, 124 কিলোমিটার করে গেছি আসছি প্রায়। প্রথমে তো ডেমো ভোকাল দিতে আসছি, তো দেন যে স্টুডিওতে আসছি ওই স্টুডিওর পাশে মানে কোথায় থাকবো অনেক কিছু নিয়ে সমস্যা ছিল। আমি অনেক স্টুডিওর ফ্লোরে ঘুমাইছি নীরব ভাই, মানে অনেক স্টুডিওর ফ্লোরে ঘুমাইছি। এটা হচ্ছে আমার গল্প। তো এমন না যে আমার বাবার যে কিছুই নাই তা না, মাশাআল্লাহ। বাট ওই যে আমার যে জার্নিটা, মানে আমি সবসময় চিন্তা করতাম যে এই যে আপনি আজকে আপনার সাথে কথা বলতেছি, আলহামদুলিল্লাহ। আমার যদি বলার কিছু না থাকে তাহলে আমি কি আর্টিস্ট। ট্রু। তো এই প্রথম গানের রেকর্ডিংয়ে 3 বার যখন গেছি আসছি, 124 কিলোমিটার করে কত কিলো হয়, 6 বার টোটাল গেছি আসছি 700-র উপরে, 700 কিলোমিটার। হ্যাঁ, আমি এরকম পাগলামি করছি। একটা গান শুধু রেকর্ড করব ঢাকায়, এটা হচ্ছে ঢাকায় গান রেকর্ডের প্রথম। দেন কম্পোজারের কাছে যখন গেলাম, তো অনেক তখন একটু পপুলার কম্পোজার আর কি, অনেকেই গান টান করতেছে ওনার কাছে। বললো যে কোথা থেকে আসছো? আমি বললাম ফরিদপুর থেকে। বললাম, ফরিদপুর থেকে গান রেকর্ড করতে আসছো? আর জি ভাই। এখানে তুমি থাকবো ভাই? হ্যাঁ থাকবো। আমি ভাই আসলে কই থাকবো সেটা তো জানি না, আপনার বাসার এই স্টুডিওর পাশে কোনো একটা হোটেল নিয়ে নিবো। তখন উনি বলতেছে যে না সমস্যা নাই, তুমি আমার এখানেই থাকো, বাট স্টুডিওতে থাকতে হবে। আমি বললাম ইটস ওকে ভাই, কোনো প্রবলেম নেই। মানে আমি এইগুলা খুবই করছি, স্টুডিওর ফ্লোরে ঘুমানো আমার কাছে একদম নর্মাল ছিল। আমিও ঘুমাইছি অসংখ্য দিন, ইনফ্যাক্ট এইটাই অসংখ্য দিন, 1 দিন 2 দিন না, 5 বছর সম্ভবত একটা না। আমার জার্নি তো এই চ্যানেল দাঁড়ানোর আগ পর্যন্ত অনেক জায়গাতেই ঘুমাইতে হয়েছে। তো তারপরে হচ্ছে উনি আমাকে জিজ্ঞেস করলো যে, মানে আমি জিজ্ঞেস করলাম ভাই আপনাকে কত পে করতে হবে? তো উনি একটা অ্যামাউন্ট আমাকে বলছে। আমি মানি ব্যাগ বের করে বলছি ভাই আমার কাছে এইটাই আছে, কারণ এটা আমার ঈদের জমানো টাকা, এইটা আমার বাবার সাপোর্ট নাই তো এইটা আছে। তখন উনি আমার বলতেছে আচ্ছা ঠিক আছে যাও, তুমি ফরিদপুর থেকে আসছো, আমি করে দিব। তো এইটা হচ্ছে ফার্স্ট গান রেকর্ডিং এর গল্প। বছরে ঈদ আসে 2টা, আমার গান লাগবে 10টা, হবে কেমনে? এখন ওই যে ইচ্ছা ছিল যে প্রথম গান, তো এরপরে এই গান নিয়ে অনেক কাহিনী হয়ে গেছে ভাই। কেমন? মানে- I can connect you, আমার বাড়ি রাজবাড়ি তো, সো আমি আপনার শব্দ এবং আচরণ আর পারিবারিক পরিস্থিতি আমার গেছে। I know the fact you are talking about. তো তারপর হচ্ছে আমাকে হচ্ছে উনি কিন্তু সবই জানতো যে আমার কাছে টাকা নাই। দেন ওনার ওই যে নামটা যাবে অ্যাজ এ কম্পোজার, ওনাকে ভালো ভিজুয়াল করতে হবে। এখন উনি আমাকে বলতেছে 1.5 থেকে 2 লাখ টাকা লাগবে। আমি ওনাকে বলতেছি ভাই আমি 2 ঈদের টাকা জমা একটা অডিও করতে আসছি, এবং উনি আমাকে বলতেছে আমি যদি ভিডিওর বাজেট না দিই উনি আমাকে অডিও দিবে না, এবং উনি আমাকে পারমিশন দেবে না অডিও ছাড়ার। বিকজ কি, তার কাছে তো রয়েছে সব সফটওয়্যারে, হি ইজ দ্য কম্পোজার। ইয়া, সো রাইটস তার অনেক বড়। উনি মিউজিক করছে, তো ওই দিন না মাথায় ঢুকছিল যে না মিউজিকটা শিখতে হবে, তাহলে আর্টিস্ট হিসেবে শিখতে হবে। দেন অনেক এছাড়াও আরো অনেক জায়গাতে রেকর্ডিং করতে গেছি, গান গাইছি। আমার কাছে মনে হইতেছে ভাই আমার ভোকালটা প্রপার হয় নাই, বাট না ভাই সেই হইছে। ছাড়তে পারলে মানে- তো আরেকজন ঢুকবে। হ্যাঁ ছাড়তে পারবো, ওনাদের তো বিজনেস ভাই। স্বাভাবিক। আর আমি এজ অ্যান আর্টিস্ট মনে করি যেখানে আমার সম্মান নাই, যেখানে আমার শ্রদ্ধা নাই, সেখানে তাফসীর স্মরণ নাই, এটা যা হবে হবে। আমি খুব এই টাইপের একটা মানুষ। হারাইছেন কি ভাই গান করতে গিয়ে? হারাইছি অনেক কিছুই তো হারাইছি। মানে যদি কোনো এতে জানতে চান, যেমন ধরেন ফ্যামিলির সাথে তো টাইম স্পেন্ড করা হয়ই নাই। দেন ঢাকাতে যখন চলে আসি, বাবা মা একটা শহরে ছিল, আমি একটা শহরে ছিলাম। যখন হচ্ছে ধরেন যখন অনেক মানুষ মায়ের রান্না নিয়ে কমপ্লেন করে যে মা তুমি কি রাঁধছো হয় নাই, তখন আমি এই শহরে একটা মা খুঁজছি। তো অভাব তো অনেক কিছু হারাইছি, তো অনেক কিছু। তো অনেক দিন গেছে যে হোটেলে খাইছি শুধু, এমন দিন গেছে। তো একসময় ফ্রেন্ড সার্কেলের সাথে থাকতাম, ওরা একটা রুমে আড্ডা দিতেছে, মানে আমি খাবো কোথায় এমন জায়গাও নাই। এমনও হয়েছে যে ধরেন আমার তাড়াতাড়ি বের হইতে হবে,
মানে আমার যাইতে হবে গানের পারপাসে। তো খালা যে টুলে বসে পেঁয়াজ মরিচ কাটতো, ওইখানেই এক হাতে প্লেট নিয়ে ভাত খাইছি, 5 মিনিটের মধ্যে রানিং খেয়ে বেরোয় গেছি। এরকম হয়েছে অনেক। লাভ লাইফ? লাভ লাইফ যেমন ধরেন, আমি তো এখন গান গাইতেছি, বাট ফিউচারে আরও অনেক ড্রিম আছে। এইটা আমার একটা ধরেন ফিল্ড ওয়ার্ক বলতে পারেন। মানে আমি মনে করি আমি যেই ফোক জনরাতে কাজ করতেছি, এটা হচ্ছে একটা জাতির পালস। তো এইটাকে আমি আগে বোঝার ট্রাই করতেছি, দেন আমি এটাকে আরো অন্যভাবে কাজ করব। যেমন এআর রহমানকে আমার খুব পছন্দ, উনি কি করে এটা আমি জানি। তো এখন যেহেতু ফোক জনরায় আমি অডিয়েন্সটা ধরতে পারতেছি, বাট আমার ফেসটা পপুলার না, বাট আমার ভয়েস শুনে নাই, গান শুনে ইয়াং জেনারেশন, আমার মনে হয় যে ফোক জনরায় যারা গান শুনে বা নর্মালি ম্যাস পিপল আমার গান শুনছে, বাট আমাকে হয়তো চেনে না। তো আমি বুঝতেছি যে ফোক জনরা ওনারা কি পছন্দ করে, এবং একটা ধরেন অভিজ্ঞতা হয়ে গেছে, বলতে পারি যাচ্ছে এই গানটা না ক্লিক করবে। তো এরপরে আরও যেমন অনেক ড্রিম আছে। তখন লাইফে তো মানে অনেকে বলে জীবনে প্রেম হয়নি, আমি এইসব ফেকনেস পছন্দ না আমার, আসলেই প্রেম করছি, এটা সত্যি। তো এমন হয়েছে যে প্রেমিকার অনেক বাইন্ডিংস ছিল, এইটা করা যাবে না, ওইটা করা যাবে না। দেন আমার লাইফে তো একটা সময় ছিল যখন আমার কাছে মনে হয় যে গানটাকে শুনে আমি সারভাইভ করছি। দেয়ার ওয়াজ নো ওয়ান ফর মি, মানে কোনো কিছুই ভাল লাগে নাই। যখন হচ্ছে একটা সম্পর্কে ছিলাম, সেখান থেকে একটা লং ডিস্টেন্সে ছিলাম, ধরেন 2 বছর আমার টাইম লাগছে তাকে ভুলতে, 2 থেকে 3 বছর। তো ওই পুরো একটা পিরিয়ডে আমি গান শুনছি। তো এই গানটাকে আঁকড়ে ধরে যখন বেঁচে থাকা, তারপর আস্তে আস্তে গান শিখতে শুরু করি। এরপর গানটাকে তাহলে কতটুকু প্রায়োরিটি দিছি আমার নিজের কাছে। এরপরে যদি নতুন করে কেউ জীবনে এসে বলে এটা ছাড়তে হবে, দ্যাটস ইম্পসিবল। হোক সে কোনো প্রাইম মিনিস্টার মেয়ে, আই রিয়েলি ডোন্ট গিভ এ, মানে এটা হচ্ছে বাস্তবতা। আমার প্যাশনের জায়গায় যে দেয়াল হইছে, সেই কখনো আমার লাইফে থাকতে পারেনি। কারণ আমি তো বলছি আপনারা যে শুরুতেই যে আমি কেমন পাগলামি করছি। তো যেহেতু পাগলামি করছি, সে পাগলামি চলমান থাক। শেষ দেখেছে? হ্যাঁ, এইটার তো শেষ দেখতে হবে ভাই। আমাকে একটা দেশের কিছু শোনাতে পারেন? কিসের? আমাদের মাটির কোনো গান, খালি গলায়, যদি আপত্তি না থাকে। মানে আপনার কোনো পছন্দের গান? এনিথিং, আপনার কোনো পছন্দের গান, কিন্তু বাউল গান। মাটির গান বলতে দেহ আধ্যাত্মিক না, মানে বাংলাদেশের গান আর কি, বাউল গানের কথা বলছি আমি। লালন সাহের এনিথিং, ফোক এনিথিং। আমার লালন সাহেবকে অনেক পছন্দ। খাঁচার ভেতর অচিন পাখি কমনে আসে যায়, তারে ধরতে পারলে মনোবেরি দিতাম পাখির পায় কমনে আসে যায়। খাঁচার ভেতর অচিন পাখি কমনে আসে যায়। আজকে আলহামদুলিল্লাহ এটা একটা স্টেবল জায়গায়, কিন্তু এই জার্নিটা তো এত ইজি থাকার কথা না। আপনার স্ট্রাগলের গল্পই আমি শুনতেছি। প্রতারণার ফাঁদে কেমন পড়ছেন? মানে প্রতারণা বলতে কেমন প্রতারণা? মিউজিক ইন্ডাস্ট্রিতে করে দিচ্ছি, হয়ে যাব সুপারস্টার, এইসব এ তো প্রচুর শুনতে হয় এসব গল্প। বাংলাদেশের মিডিয়ায় যে কোম্পানিগুলো আছে সবাই ব্যবসায়ী, তাদের চিন্তা ব্যবসা ভাই, আর কিছু না। আমার যে গানটা হিট হয়েছে, এই গানটা বানানোর পরে আমি একটা কোম্পানির কাছে গেছিলাম, জি, বলছিলাম যে ভাই শুধু ভিডিও যে খরচ করছি, অডিওর বাজেট দিতে হবে না, ভিডিওর বাজেটটা শুধু দেন। জি। তো তখন তারা আমাকে বলছিল, মানে ওই একই গান নিয়ে কিন্তু এই গানটার অডিও আমি একটা চ্যানেলকে দিছিলাম, আবার যখন অডিও আমি রিজেক্ট খাইছি, তখন আমি নিজেই গানটা বানায় ভিডিও করছি কমপ্লিট। মানে এই গানটা অডিও আরেকজনকে দিতে গেছিলেন, সে নেয় নাই? না, বলছে যে আমরা এই ধরনের গান এখন করতে। রিয়েলি বেবি? মানে তখন ওনারা এই ধরনের গান করত। ভাই আমি তখন কেউ না, তো ফরিদপুর মফস্বল শহরের একটা ছেলে,
ঢাকা শহরে এত মানুষ, আমার টাইম নাই, সত্যি বাস্তবতা যে জি আজকে ফেসবুকে ফেস ভ্যালু আছে তো হ্যাঁ ঢাকা শহর এই তো এখন তো অডিও যখন দিছি রিজেক্ট করলো, দেন আমি অনেক আবার ওই রকম কষ্ট করে অডিওটা বানাইলাম, ভিডিও করলাম আমার এলাকায়, দেন ঢাকায় নিয়ে আসলাম। তো ভিডিওটাও ওনাদেরকে দিয়ে বললাম যে ভাই ভিডিওটা শুধু ভিডিওর বাজেটটা দেন, মানে আমার টার্গেট হচ্ছে গানটা ওনাদেরকে দিয়ে দিব, ভিডিওর বাজেটটা দিলে যাতে আমি আরেকটা গান করতে পারি। ওকে ওনারা আমাকে বললো যে না আমরা আসলে টাকা দিয়ে গান কিনি না। তাইলে কেমনে কিনে? ওনারা কিনবে না আমার গান, আসলে ওনারা আমার সাথে ডিটে যাবে 50-50। 50-50 মানে গান যে আসবে লাভ হইলে অর্ধেক অর্ধেক। হ্যাঁ, আবার এই 50-50 নিয়ে তো আমি আবার অনেক কিছু অতীতে শুনছি, তো এগুলার জন্য আমি আর যাইনি। দেন আমি আমার এক পরিচিত বড় ভাইকে দিয়ে দিই গানটা, ওনার চ্যানেল ছিল, ওই চ্যানেলটার থেকে গানটা মোটামুটি ভিউ হয়। একদিন হচ্ছে ঘুম থেকে উঠে দেখি যে আমার ইউটিউবে কমেন্ট আসতেছে টিকটক থেকে আসলাম। আমি বললাম কি আমার টিকটক, তো আমি তো টিকটক ইউজার না, মানে আমার একটা অ্যাকাউন্ট ছিল, আমি ঢুকে দেখতাম, তখন তো অ্যাক্টিভ না। তো হঠাৎ করে দেখতেছি অনেক কমেন্টস আসতেছে ভাই টিকটক থেকে আসলাম। আমি ঘাটাইতে গিয়ে দেখলাম যে আমার একটা লাইনের উপরে 1 মিলিয়ন প্লাস ক্রিয়েশন হয়েছে টিকটকে। তখন আমার সাথে আমার একটা ভাই আছে, তো 10 লাখ টাকা, হ্যাঁ 10 লাখ টাকা তো দাঁড়ার উপরে ব্যাক স্টেজ থেকে। হ্যাঁ এটাও তো তারা অস্বীকার করছে, যার কাছে আমি গানটা দিছিলাম সে বলে যে এত টাকা আসে নাই। ও আচ্ছা। আমি তাকে আমি বলছি যে আমি যদি এটা বানাইতে পারি ভবিষ্যতে এর থেকে ভালো বানাইতে পারবো। আপনি সবাইরে দেখছেন, স্মরণরে দেখেন নাই, মানে এখন যদি আমি চাই গান আমার নামে করতে আমি এখন পারি ভাই। আমি গাইছি, আমি সুরকার, আমি লেখক, অবশ্যই। সব তো আমার। হ্যাঁ আমি নেই আমি বলছি 10-20 লাখ টাকা ভালো হয়েছে নিয়ে যান, বড়লোক হয়ে যাবেন, কিন্তু আমি জানি যে এই টাকাটা তার হজম হবে না, কোনো একদিক দিয়ে সে হারাবে। এটা না সত্যি কথা, মানে হারাবে, মানে 100% হারাবে। হয় তার মা অসুস্থ হবে এমনভাবে, নাহলে সে অসুস্থ হবে এমনভাবে, হসপিটালে দৌড়াইতে 30 লাখ শেষ। এটা আমি মানে হারাম টাকা ঢুকলে বেরোবেই ভাই, আর ছিদ্র হয়ে বেড়াবে। আমি ভালো হয়েছি শুধু আমার নিজের জন্য। মানে প্রকৃতির যে বিষয়টা এটা আমি খুব ভয় পাই, মানে এটা টাইম আছে না যেটাকে বলে যে কি বলে কার্মা, এটা আমি খুব ভয় পাই, এই জন্য খুব শান্ত হয়ে গেছি। আমি এটা খুব ডরাই, এইটা। 1 পয়সা রক্তে ঢুকলে ভয় লাগবেই, আচ্ছা। বের করবেই। তো তারপর কি হইলো, ওই চ্যানেলটায় যখন গানটা নিল না তখন তো এই ভাইয়ের চ্যানেলে দিয়ে দিলাম। 2025 সালে গানটা হিট হওয়ার পরে তখন আমার চ্যানেলে হচ্ছে 30 মিলিয়ন প্লাস ভিউ হয়ে গেছে। তোমরা আমার ডেকে বলতেছে যে আমি বুঝতেছি মোটামুটি ধরেন 2-3 লাখ টাকার মধ্যে তারা গানটা নিয়ে নিবে। আমি বললাম যে ভাই এই দেখেন আমি 3 লাখ টাকা কামাইছি, আপনি আমার 2 লাখ টাকা কি দিবেন? মানে আছে না ভাই, আমি তো আমার পড়াশোনা ছাড়িনি, ঠিক আছে? আমি তো ইউল্যাবে পড়াশোনা, আমার ইউনিভার্সিটিতে ইউল্যাব হচ্ছে, আমি মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম ডিপার্টমেন্টের স্টুডেন্ট। মাশাআল্লাহ পড়াশোনা তো ছাড়িনি। আমাদের তো ডিপার্টমেন্ট সেম। হ্যাঁ, জার্নালিজম, মাস কমিউনিকেশন জার্নালিজম। আচ্ছা, আমিও পড়তেছি। মাশাআল্লাহ। এই ভুলটাই বোধহয় সবাই করে, থেমে যায়, তাই না স্যার? থেমে যায় বলতে মানে একবার ব্যর্থ হলে 2 জায়গায় গেলে তারপরে আর শক্তি থাকে না মানুষের। ভাই আমি আপনাকে বলবো ডেডিকেশন লেভেলটা যে কোন পর্যায়ে থাকতে হয় মানুষ আসলে জানে না। পাগলের মতো ছুটছি ভাই ঢাকা শহর, পাগল উন্মাদের মতো ছুটছি, কাউরে চিনি না, পকেটে টাকা নাই, টাকা নাই এবং শহরের বাইরে, সো দুটো কন্টাক্টও নেই যে কই যাব না। দ্যাটস নাইস। মিউজিশিয়ান খুঁজে বের করা, কম্পোজার খুঁজে বের করা, এর সাথে যোগাযোগ, অনেক সময় থাকার জায়গা নাই। ডেডিকেশন জিনিসটা এত সহজ না ভাই। 2019 সালে চ্যানেল খুলছি, 25 সালে এসে হিট হয়েছে, 19, 20, 21, 22, 23, 24, 25, 6 বছর পর, এবং 6 বছর আমি থামিনি। হয়তো লেট হয়েছে, ডিলে হয়েছে, মন ভাঙছে, থামিনি কিন্তু ভাই। এখনো বিষয়টা এরকম না যে এখন অনেক কিছু পেয়ে গেছি, সাকসেসফুল হয়ে গেছি। নো, আমি যেটা করতে চাই তার কিছুই করতে পারিনি নীরব ভাই। যা করতে চাই, আমি একটা আইটেম গান করার টাকা নেই আমার, আমি যেরকম থট ভাবি, আমি যেরকম ভিজুয়াল চিন্তা করি, আসলেই নাই। ইন্ডিয়ায় যেমন টি সিরিজে কাজগুলো হচ্ছে, হানি সিং যে ধরনের ভিজুয়াল করে, এক্সট্রিম পারি না করতে, রিয়েলিটি না,
তাহলে আমার কাছে এই জার্নি তো কেবল হচ্ছে, ধরেন এই যে 6 বছর কষ্ট করছি, আমার কাছে মনে হইলো যে আমাকে একটা ব্রেক দেওয়া হইলো যে না, তুমি এতদিন কষ্ট করছো, একটু স্টেবল হও এখন, নিজের টাকা নিজে চলতে পারবা। বলতে পারবা, এই আর কি। ভাই এই জায়গাটা আমার একটা বড় জিনিস আছে, ধরেন এআই তো এখন মিউজিক ক্রিয়েট করতেছে, ইভেন মিউজিক ভিডিও ক্রিয়েট করতেছে, আমরা সঙ্গীত শিল্পীরা কেমনে টিকবে? সঙ্গীত শিল্পীরা কেমন টিকবে? আমি তো নিজে স্টুডেন্ট, সো আমি নিজেও অনেক এআই ইউজ করি আমার পড়াশোনার ক্ষেত্রে, সব কিছুতে। বাট এআইয়ের একটা প্রবলেম আছে নীরব ভাই। প্রবলেমটা হচ্ছে, ধরেন আপনি কোনো একটা আইডিয়া ওকে দিছেন, মানে বা জিজ্ঞেস করছেন যে আচ্ছা, ধরেন আপনি একটা প্রোডাক্ট লঞ্চ করছেন, প্রোডাক্ট লঞ্চ করে বলতেছেন যে আমাকে এটার একটা পিয়ার কীভাবে করবো বলো। ও তখন আইডিয়াগুলো দিল আপনাকে, এই সেম আইডিয়াগুলো আরেকজনকেও দিবে, মানে সব তখন সিমিলার হয়ে যায়। এটা হচ্ছে ফার্স্ট প্রবলেম। এআইকে যদি সব সিমিলার হয়ে যায়, তখন আলটিমেটলি দেখবে সবাই একই গান গাইতেছে, AI তখন আর কিন্তু মজা নাই। আমরা যেটা করি, ব্রেক করি, এটা এআই হচ্ছে পারে না। দেন আপনি ওকে একটা প্রম্পট দিবেন, একটা ধরেন আপনি নিজে একটা আইডিয়া জেনারেট করে ওকে দিছেন, ও এটাকে মডিফাই করতে থাকবে, কিন্তু আপনার মনের মতো মডিফাই ফার্স্টেই করতে পারবে না। ওকে বারবার হচ্ছে ট্রেন করে 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 একটা আইডিয়া জেনারেট করতে হয়। তো আমার কাছে মনে হয় এআই এর মিউজিকটা শুনলে মানুষ বুঝবে যে এটা এআই, আর হিউম্যান মিউজিকটা মানুষ বুঝবে যে এটা মানুষের মিউজিক। বা ধরেন ওকে সুর করতে দিলেও কিন্তু আপনি একটা কাগজের লেখা যদি দিয়ে দেন ওরও, তাও সুর করে দিবে, ভালো সুর করে। বাট হিউম্যান না ভাই, মানুষের মতো কখনোই আমার মনে হয় না এআই পারবে। এটা হইতে পারে ফিউচারে, যে মানে আমাদের সফটওয়্যারগুলোতে তো এখন ইনবিল্ড হচ্ছে এআই নাই, এমন হইতে পারে যে এআই এর থ্রুতে আমাদের ভয়েস ডেভেলপমেন্ট হইতে পারে। তখন আমরা যদি আমাদের এআই ইউজ করে ভয়েস ডেভেলপ করতে পারি আরও, হ্যাঁ, তখন হইতে পারে যে এআই আর হিউম্যান কম্বিনেশনে কিছু একটা হবে। আই ডোন্ট নো, ফিউচারের কথা বলতেছি, এটা হইতে পারে। বাট সিঙ্গারদের জায়গা কখনোই এআই নিতে পারবে বলে আমি মনে করি না। আর আলটিমেটলি মিউজিক তো কোনো ক্যারিয়ার না ভাই। কেন? পৃথিবীর সবচেয়ে বড় বিলিয়নিয়ার যারা, তারা তরুণদের মধ্যে সবই তো মিউজিশিয়ান। আমার কাছে মিউজিকটা কেন মনে হয় নাই, যদি আপনি আমাকে এই প্রশ্ন করেন, তাহলে আমি আপনাকে বলতে চাই, বাংলাদেশ মানে পৃথিবীতে সবাই চেনে এক নামে, কাকে? মাইকেল জ্যাকসন। চেনে না এমন কেউ মনে হয় নাই। তো মাইকেল জ্যাকসন না ইন্ডিভিজুয়ালি কখনো মাইকেল জ্যাকসন হয় নাই। তার পেছনে অনেক অর্গানাইজেশন কাজ করছে তাকে মাইকেল জ্যাকসন বানানোর জন্য। বাট আমার জন্য কে করতেছে? আমি নিজে। সেটা একটা ফ্যাক্ট না ভাই? কেন? টেলর সুইফটকে আপনি যদি ধরেন, ব্রিটনি স্পিয়ার্সকে আপনি যদি ধরেন, সাকিরাকে আপনি যদি ধরেন, ইভেন কে পপের এনিওয়ান, আমার কাছে মনে হয় যে ওদের যেই ধরনের ইভেন হানি সিং এর কথা বললেন, টিল হানি সিং সিঙ্গেল পার্সন, নিজে কম্পোজ করছে, নিজে লিখছে, নিজে ডিজে করছে, নিজে মিক্সিং করছে, তারপরে না সে টি সিরিজ টুক অন হিজ মিডল জার্নি। এখন এইটা যদি মানে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের পয়েন্ট অফ ভিউতে যদি আমি বলি, ইনকাম তো আর আমি টেলর সুইফটের মতো বিলিয়ন করবো না। ইনকাম বাংলাদেশের মতো লাখে থাকতে হবে, যে ঠিক আছে আমি 20 লাখ টাকা ইনকাম করলাম বছরে, তার মানেই হচ্ছে আপনি বাংলাদেশের বিলিয়নিয়ার। আচ্ছা, এখন আমি আপনাকে আরেকটু ক্লিয়ার করে দিই। জেমস ভাইয়ের কথা জানা চিন্তা করেন, 500-তে সে যদি 30 লাখ টাকা নেয়, 20 লাখ টাকা নেয়। এখন জেমস ভাইয়ের জার্নিটা তো ডিফারেন্ট। জেমস ভাই তো ব্যান্ডকে এস্টাবলিশ করছে, আমরা তো ইন্ডিভিজুয়াল আর্টিস্ট। এই জায়গায় একটা ডিফারেন্স আছে। ইন্ডিভিজুয়াল আর্টিস্ট 100টা পাবেন আপনি। আপনি আমাকে বাংলাদেশে একজন ইন্ডিভিজুয়াল আর্টিস্টের নাম বলেন যে হচ্ছে শুধু মিউজিকটাকে নিজের প্রফেশন করে সার্ভাইভ করতেছে। হাবিব, আরফিন রুমি, ফুয়াদ। আপনি কি শিওর ভাই তাদের কোনো ব্যবসা নাই? প্রত্যেকটা ব্যক্তিগতভাবে চিনি, বিজনেস নাই। এইটাকে কেন্দ্র করে অন্য কিছু, বাট দিস ইজ দ্য ড্র লাইন। আমার কাছে মনে হয় বাইরে চিনি 2004 সাল থেকে, রুমি বাইরে চিনি 2005 সাল থেকে। ইউ কাম এনিওয়ার। আর ফিমেল আর্টিস্টে তো ভরা, কুনাল বলেন, লুইপা বলেন, এনিওয়ান, অল দ্য মিউজিশিয়ান। আমার কাছে মানে পার্সোনালি যখন আমার চ্যানেলটা একটু দাঁড়াইছে, তখন আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে খুব, আমার কাছে না উল্টা লাগে। যেদিন থেকে আমি হিসাব করলাম যে টিকটক টাকা দিতেছে, বাইট ডান্স টাকা দিতেছে, সেদিন থেকে আমার কাছে মনে হচ্ছে সারা দুনিয়ার সব টাকা মিউজিশিয়ানদের। কারণ আমরা মিউজিকের রিলস ব্যবহার করবোই, মিউজিক ব্যবহার করবোই, আমি আপনারটা ব্যবহার করলে আপনি টাকা পাবেন, আমি পাবো না।
আচ্ছা, এইটা একটা এক্সাম্পল যে আমার হচ্ছে রিসেন্ট গানটাতে 1,80,000 প্লাস ক্রিয়েশন হয়েছে, তো ব্যাক স্টেজেও না এখন কেন জানি টাকা আসতেছে না, আমি বুঝতেছি না কি হয়েছে। 3 মাস পর হয়েছে। হ্যাঁ মানে আমার 1 বছর হয়ে গেছে, এত এত ক্রিয়েশন হয়েছে, কিন্তু ব্যাক স্টেজ থেকে ওইরকম টাকা আমি পাইনি। ওকে, মানে ব্যাক স্টেজেও হয়তো টাকা কমাই দিছে, আর হচ্ছে আপনার কি জানি একমাত্র আর্নিং সোর্সটাই এখন আসছে হচ্ছে ইউটিউব। ইউটিউব। হ্যাঁ হ্যাঁ, ইউটিউব বিং মোর স্ট্রং। হ্যাঁ, মানে ফেসবুকে যেমন আপনার অনেক প্রবলেম আছে, কপিরাইট problem. ক্লেম একটা হ্যাসেল ভাই, অনেক প্যারা। 1 মিলিয়নে দেয় এখন $3 থেকে $5। মানে আপনি তো জানেন। আচ্ছা, এক মাসে 1 বিলিয়ন ভিউ থাকে ফেসবুকে। আপনার আর্নিং বলেন আপনি। 1 বিলিয়ন ভিউতে আমার ইনকাম ঈদ দুনি। তাইলে আচ্ছা, এইটা কি তাইলে কোনো প্রফেশন? আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, আই এম সার্ভাইভিং এবং আমার টিম বড় হইতেছে ডে বাই ডে। আই এম ভেরি হ্যাপি উইথ ইট। মানে আপনার আর কোনো আমার তো আর কিছুই নাই, আমার ফেসবুক ইউটিউব সব কনফিডেন্ট। এবং আমি প্রতি বছর বেশি বেশি জাকাত দিই, গত বছর জায়গায় বছর বেশি জাকাত দিচ্ছি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, এখন তো শুনতেছি যে শোটো নাকি কমে যাচ্ছে আস্তে আস্তে, এবং ইনশাআল্লাহ আমরা সামনে আরো কমাবো। তো ইউ নো হোয়াট আই মিন। তো সেই ক্ষেত্রে আসলে কি হবে, এটাও তো একটা বিষয়। বাট যতদিন মানুষ বেঁচে আছে ততদিন মিউজিক লাগবেই। এইটা তো কনফার্ম। মানুষ আর কুত্তা বিলাইয়ের মধ্যে একটাই পার্থক্য, ওদের মিউজিক নেই। ওদের মিউজিক আছে। রিসেন্ট গবেষণা দেখা গেছে কুত্তাও কুত্তির জন্য আলাদা মিউজিক গায়, বিড়াল তার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জন্য মিউজিক করে, পাখি তার ইয়ের জন্য মিউজিক করে। সো মিউজিকের বিকল্প নেই, সভ্যতার জন্য লাগবেই। বাট এনিওয়ে, অনেক মজা হয়েছি ভাইয়া, অ্যান্ড উই উইশ ইউ অল দ্য বেস্ট। আল্লাহ ভালো করুক, সফল করুক, সুনাম করুক। আর ফেসবুকে নিজের পেজটা রাখতে দেখি অনেক তো শত্রু জন্মাইছে। ফেসবুকে দোয়া করবেন, যাতে ফেসবুকটা কন্টিনিউ করতে পারতেছি না। ইনশাআল্লাহ হয়ে যাবে এটা, ইনশাআল্লাহ। শোন, দুটো গানের দুটো করে লাইন কি পসিবল কিনা? আমার নিজের, হ্যাঁ আচ্ছা, যেটা হচ্ছে এখন ট্রেন্ডিং আছে এটা একটু Please. শোনাই। তাতে যদি মন না ভরে আমারে ডাকিও পাখি, কোনো একে জ্যোৎস্না রাতে ব্যথা নিয়া তোমার বুকে আমারে ডাইকা তোমার মনের কথা কয়ো। ওরে ও সাধের পাখি শোনো তোমারে ডাকি, ওরে ও সাধের পাখি শোনো তোমারে ডাকি, আমারে দূরে রাইখো না ও পাখি রে, আমারে মনের ঘরে রাইখো প্রাণ পাখি গো। এটা হচ্ছে একটা। আর যে গানটা 25 সালে ট্রেন্ডিংয়ে ছিল, এটা হচ্ছে আমার লাগি তোমার বাড়ি গোলাপ লাগাইও, কোকিলের ডাক শুনিলে হাসি মুখে চাইও, জোয়ার ভাটা হইলে নদী ধারে যাইও, আকাশের তারার মাঝে আমায় খুঁজা লইও। এই গানটা যখন হিট হয় না ভাই, হিট হওয়ার পরে না আমি অনেক ভালো একটা গান করছিলাম। আমি চাইছিলাম যে যেটা করতে চাই এটা করি, দেখি হয় নাকি। ক্লিক করে নাই ভাই। মানুষ ভালো জিনিস, খুব ভালো জিনিস নেয় না, ক্লিক করে নাই। খুব ভালো হইলে নেবে না। ইন্ডিয়ার থেকে সুর করাইলাম, হ্যাঁ, ঠিক হ্যাঁ। আছে, এত কষ্ট করে মিউজিক। কি গান? গানটা একটু ধরানো দেখি। এটা হচ্ছে একটা প্রেমের গান। চুল যদি পেকে যায়, রাত যদি খসে যায়, হয়ে যাও যদি তুমি আসি, মৃদু মৃদু হাসি নিয়ে খোপাতেই ফুল দিয়ে বলবো তোমায় ভালোবাসি, 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 ভালোবাসি। ভাঁজ পড়া শরীরে আছ লাগা হৃদয়ে নেমে এলে বয়সের ভার, আজ যত ভালোবাসি তার চেয়ে আরো বেশি, একটুও কমবে না তার। ভালোবাসি, 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 ভালোবাসি। মানে একটু ডিফারেন্ট জনরায়, অঞ্জন ফিল হইতেছে। হ্যাঁ মানে একটু ডিফারেন্ট জনরায় চেষ্টা করছিলাম, ক্লিক করে নাই ভাই। আল্লাহ হাফেজ। শরণ ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আল্লাহ ব্লেস ইউ। থ্যাংক ইউ। আমি খুব খুশি হয়েছি পরিচয় হয়ে, এবং দোয়া করি আল্লাহ অনেক বড় করুক, দোয়া এবং করেন। সব সফলতা যেন বাবা সুস্থতার সাথে দেখে যেতে পারে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। চেষ্টা করব। ইনশাআল্লাহ।